কংগ্রেচুলেশন কাকু। আসলে মানে এক একটা স্টেপ আসে যে কলিজাটা শান্ত হয়ে যায়। বাঘ একা 100। তার কথা বলছি ওয়ান এন্ড অনলি ব্লুটুথ কাকু। এত বড় একটা ফাতা বা বিজয় যে পুরো আজ রাস্তায় নেমে এসেছে, সেখানে এখন চরম উৎসবের আমেজ। তারা এমন ভাবে উল্লাস করছে যা ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। আর অন্যদিকে পুরো সাম্রাজ্যের যে কিভাবে চরম পতন হয়েছে বা তছনছ হয়ে গেছে তা আপনারা কল্পনাই করতে পারবেন না। জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জনাব ফজলুর রহমান ওরফে ফজলু পাগলাকে কঠিন জবাব দিয়েছেন, জায়গা মতো মলম দিয়েছেন। এক কথা যদি বলি, ফজলুর রহমানকে আমিরে জামাত পুরো জাতির সামনে নাকানি চুবানি খাওয়াইছে। ফজলুর রহমানকে এক প্রকার সংসদে জুতা পিটা করা হয়েছে। ডাক্তার শফিকুর রহমান সরাসরি বলছে ফজলুর রহমানের চোখের দিকে তাকায়া যে আপনারে জিজ্ঞাসা করে কেউ আসবে নাকি জামাত করতে? হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করে আসবে? মিস্টার ফজলুর রহমান সাহেব, কেন আপনি খোঁচায়া খোঁচায়া এই ঘা করতেছেন? এটা তো আমরা বুঝি, কেউ শিখায় দেয় না, শিখায় দেওয়ার লোক আছে পিছনে। কারণ আপনাদের আর কোনো রাজনীতি নাই তো। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? আমার নাগরিক অধিকার, আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। তা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরেই গেলেন। আরে ভাই, 1 বছর আগে ছিলেন বিলাই, টক শোতে যান নাই, অনলাইনে কানেক্টেড হইছেন, সেখানেও কি যেন নক করছে, বাসা থেকে দৌড়াইতেছেন। এখন আপনি বাঘ হয়ে উঠছেন, সেই বাঘের কণ্ঠ কার সাথে দাঁড়াইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। অদ্ভুত আর অহমিকা। আপনারা এইবার লাস্ট চান্স, যদি বাদ দিতে না পারেন আপনাদের দেশে কোনো রাজনীতি থাকবে না, মানে থাকবে না, মনে রাখেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ইতিহাস কি শুধুই জয়ীদের লেখা কোনো পাণ্ডুলিপি, নাকি এটি একটি জীবন্ত সত্তা যা বারবার ফিরে আসে তার অবমাননাকারীদের বিচার করতে? আজ আমরা উন্মোচন করব ত্রয়োদশ জাতীয় সংসদের ভেতর ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর 5 মিনিটের রহস্য, যেখানে একটি মন্তব্য আগ্নেয়গিরির মতো জ্বালিয়ে দিয়েছিল গোটা সংসদ কক্ষকে, যেখানে দম্ভ আর ইতিহাসের সত্য মুখোমুখি দাঁড়িয়েছিল। শুরুটা ছিল একদম সাধারণ একটি দিন, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব, কিন্তু মুহূর্তেই সেই শান্ত পরিবেশ হয়ে উঠল তপ্ত কড়াইয়ের মতো। মাইক পেলেন বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান। সবাই আশা করেছিল তিনি নতুন বাংলাদেশের রূপরেখা দেবেন, কিন্তু তিনি যেন পকেট থেকে বের করলেন পুরনো সেই বিভাজনের বিষাক্ত নীল নকশা। ফজলুর রহমানের কণ্ঠস্বর ছিল অদ্ভুত এক অহংকারে পূর্ণ। তিনি যখন কথা বলতে শুরু করলেন তখন গোটা সংসদ নিস্তব্ধ হয়ে গেল এক চরম বিস্ময়ে। ফজলুর রহমান এমন এক বিতর্কিত মন্তব্য করে বসলেন যা শুধু রাজনৈতিক শিষ্টাচারকেই লঙ্ঘন করেনি, বরং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিরিটকে সরাসরি আঘাত করল। তিনি অত্যন্ত দাম্ভিকতার সাথে উচ্চারণ করলেন, মুক্তিযুদ্ধ যদি হয় হিমালয় পর্বত, তবে জুলাই গণ অভ্যুত্থান হল নিছক একটি টিলা। একবার ভাবুন, যে জুলাই মাসে কয়েক হাজার ছাত্রের তাজা রক্তে ঢাকার রাজপথ ভিজে গিয়েছিল, যে আন্দোলনে কয়েক হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, তাকে একজন জনপ্রতিনিধি বলছেন কিনা নিছক একটি টিলা? হ্যাঁ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ভিত্তি, আমাদের শ্রেষ্ঠতম অর্জন। কিন্তু 2024 সালের জুলাই বিপ্লব কি কোনো সামান্য ঘটনা ছিল? এটি ছিল আধুনিক বিশ্বের এক সবচেয়ে নিষ্ঠুর ফ্যাসিবাদকে নিরস্ত্র হাতে পরাজিত করার মহাকাব্য। ফজলুর রহমানের এই হিমালয় বনাম টিলার তত্ত্ব শুধু একটি উপমা নয়, এটি ছিল নতুন প্রজন্মের আত্মত্যাগের ওপর এক চরম চপেটাঘাত। তিনি যেন সেই পুরনো রাজনৈতিক মানসিকতার বহিঃপ্রকাশ ঘটালেন, যেখানে নিজের অর্জন ছাড়া অন্যের লড়াইকে সব সময় ছোট করে দেখা হয়। কিন্তু ফজলুর রহমান সেখানেই থামেননি। দম্ভ যখন মানুষের বুদ্ধিকে গ্রাস করে, তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তিনি সরাসরি আক্রমণ করে বসেন বাংলাদেশ জামায়াতে ইসলামকে। তার ভাষ্য ছিল এমন, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামাত সমর্থন করতে পারে না, যদি কেউ করে তবে সে ডাবল অপরাধী। এই কথাটি বলা মাত্রই যেন বারুদের স্তূপে দেশলাইয়ের কাঠি পড়ে। সংসদ কক্ষেই তাপমাত্রা যেন মুহূর্তেই 100 ডিগ্রি ছাড়িয়ে গেল। শুরু হলো নজির বিদৃশ্য হট্টগোল। ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দলের মধ্যে চরম বাগ বিতণ্ডা টানা 5টি মিনিট। হ্যাঁ, 5টি মিনিট ধরে সংসদের ভেতর যে বিশৃঙ্খলা চলল তার সাম্প্রতিক ইতিহাসে বিরল। স্পিকারকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে খোদ সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করতে হলো পরিবেশ শান্ত করার জন্য। কিন্তু প্রশ্ন হলো, কেন ফজলুর রহমান এই মুহূর্তে দাঁড়িয়ে এমন বিতর্কিত এবং আক্রমণাত্মক অবস্থান নিলেন? তিনি কি জানতেন না যে এই গালিটি গত 15 বছর ধরে শেখ হাসিনা তার বিরোধী সব পক্ষের বিরুদ্ধে ব্যবহার করে আসছিলেন? এই বিশৃঙ্খলার মাঝেই হঠাৎ ফ্লোর চাইলেন একজন মানুষ,
যার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর মুহূর্তেই পুরো সংসদকে স্তব্ধ করে দিল। তিনি আর কেউ নন, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কিন্তু তিনি কি বললেন? তিনি কি পাল্টা আক্রমণ করলেন, নাকি এমন কোনো প্রশ্ন করলেন যা ফজলুর রহমানের সমস্ত অহংকারকে চূর্ণ করে দিল? পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ডাক্তার শফিকুর রহমান যখন কথা বলতে শুরু করলেন, তার কণ্ঠে কোনো চিৎকার ছিল না, ছিল এক গভীর বিষাদ। তিনি সরাসরি ফজলুর রহমানের চোখের দিকে তাকিয়ে বললেন, আপনার বক্তব্যে আমি অনেক কষ্ট পেয়েছি, কারণ আমি নিজেও একজন শহীদ পরিবারের সন্তান। আমার পরিবারও দেশের জন্য রক্ত দিয়েছে। এই একটি বাক্য যেন পুরো সংসদের দৃশ্যপট বদলে দিল। যারা এতক্ষণ চিৎকার করছিলেন তাদের মুখও যেন শুকিয়ে গেল। ডাক্তার শফিকুর রহমান এরপর ছুড়ে দিলেন সেই অমোঘ প্রশ্ন, মুক্তিযুদ্ধের পক্ষের কেউ কোন দল করবে, কার আদর্শ লালন করবে, এটা কি আপনি বা আপনার দল ঠিক করে দেবেন? দেশপ্রেমের এই একচেটিয়া সার্টিফিকেট দেওয়ার ঠিকাদারি আপনারা কোথায় পেলেন? এটি কেবল জামাতের আমিরের প্রশ্ন ছিল না, এটি ছিল সেই প্রতিটি নাগরিকের যারা দীর্ঘকাল ধরে মুক্তিযুদ্ধের চেতনার নামে চালানো রাজনৈতিক ব্যবসায় অতিষ্ঠ। তিনি বুঝিয়ে দিলেন, দেশপ্রেম কারো পৈতৃক সম্পত্তি নয়। অথচ ফজলুর রহমান যেন সেদিন নিজেকে ইতিহাসের একমাত্র রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তবে এই পুরো নাটকের সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে ডক্টর শফিকুর রহমানের নীরবতার মধ্যে। তিনি ভদ্রতা দেখিয়ে অনেক ঐতিহাসিক সত্য এড়িয়ে গেছেন, কিন্তু একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব সেই ধামাচাপা দেওয়া সত্যকে সামনে আনা। বিএনপি আজ যাদের রাজাকার বলে গালি দিচ্ছে, আসুন তাদের নিজেদের একটু ময়না তদন্ত করা যাক। ফজলুর রহমান হয়তো ভুলে গেছেন, তার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন প্রথম সরকার গঠন করেন তখন তিনি কাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন? ইতিহাস সাক্ষী দিচ্ছে শাহ আজিজুর রহমান, যিনি 1971 সালে সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, তিনি জাতিসংঘে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হয়ে দালালি করেছিলেন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধকে বলেছিলেন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। সেই ঘোরতর স্বাধীনতা বিরোধী মানুষটি ছিলেন বিএনপির প্রথম প্রধানমন্ত্রী। শুধু শাহ আজিজ নন, বিএনপির প্রথম কমিটিতে অন্তত 10 থেকে 12 জন এমন নেতা ছিলেন যাদের মূল শিকড় ছিল মুসলিম লীগের ভেতর, যারা 1970-এর নির্বাচনে পাকিস্তানের অখণ্ডতার জন্য লড়াই করেছিলেন। ফজলুর রহমান যখন সংসদে দাঁড়িয়ে রাজাকারের সার্টিফিকেট বিলি করছিলেন, তখন কি তার মনে পড়েনি সালাহুদ্দিন কাদের চৌধুরীর কথা, যার মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হয়েছে এবং যিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন? তার চেয়েও বড় আইরনিক বিষয় হল, ফজলুর রহমান আজ যেই সংসদে বসে ভাষণ দিচ্ছেন, ঠিক সেই সংসদেই বিএনপির টিকিটে নির্বাচিত হয়ে বসে আছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে উম্মাম কাদের চৌধুরী। তাহলে কি ফজলুর রহমানের যুক্তি অনুযায়ী তার নিজের দলের সংসদ সদস্য ডাবল অপরাধী নন? জামাত আমির চাইলে সেই মুহূর্তেই ফজলুর রহমানের চোখে আঙুল দিয়ে এই ঐতিহাসিক সত্যগুলো দেখিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেন এই নীরবতা? এটি কি রাজনৈতিক দূরদর্শিতা নাকি কোনো গোপন সমঝোতা? এই প্রশ্নটি আমরা পরের পর্বের জন্য তুলে রাখলাম। তবে আজকের এই আলোচনার শেষে একটি বড় প্রশ্ন থেকেই যায়, যে রাজাকার কার্ড খেলতে গিয়ে শেখ হাসিনাকে গণভবন ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, বিএনপি কি তবে সেই একই পতনের পিচ্ছিল পথে পা রাখল? সংসদের সেই তপ্ত মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান যখন ফজলুর রহমানের প্রশ্নের মুখে দাঁড়িয়ে আবেগঘন উত্তর দিচ্ছিলেন, তখন রাজনৈতিক বিশ্লেষকদের মনে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছিল, জামাত আমির কেন এতটা রক্ষণাশীদক? কেন তিনি বিএনপির সেই অন্ধকার ইতিহাস টেনে এনে পাল্টা আক্রমণ করলেন না, অথচ তার হাতে ছিল তুরুপের তাসের মতো সব তথ্য? সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের বিএনপির সাথে সম্পৃক্ততা কিংবা বিএনপির প্রতিষ্ঠাতা কমিটির মুসলিম লীগ কানেকশন, এগুলো তো ওপেন সিক্রেট। ভেতরের খবর হলো, জামায়াতে ইসলামী বর্তমানে এক নতুন রাজনৈতিক সমীকরণের ওপর দিয়ে হাঁটছে। তাদের এই নীরবতা হয়তো কোনো বড় মুসলেহাত বা আপোষকামিতার অংশ। তারা ভাবছে এই মুহূর্তে ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করলে বিএনপির সাথে যে ভঙ্গুর সম্পর্কটুকু টিকে আছে তাও ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু রাজনীতিতে কি অতিরিক্ত ভদ্রতা সবসময় ফলদায়ক? জামায়াতের এই ডিফেন্সিভ অবস্থান তাদের তৃণমূল কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা আর ক্ষোভের জন্ম দিচ্ছে। কর্মীরা ভাবছে, সংসদে দাঁড়িয়ে সরাসরি অপমানিত হওয়ার পরও কেন নেতৃত্ব এতটা নমনীয়? ফজলুর রহমানের এই রাজাকার সম্বোধন এবং জুলাই বিপ্লবকে তুচ্ছতাচ্ছিল্য করার মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাথে। ইতিহাসের পাতা উল্টান। 2024-এর সেই জুলাই মাসে যখন কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা রাস্তায় নামল, তখন শেখ হাসিনা দম্ভর সাথে প্রশ্ন করেছিলেন, রাজাকারের নাতিপুতিরা ছাড়া আর কারা আন্দোলন করছে? সেই একটি বাক্যই যেন হাসিনার ক্ষমতার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছিল। আজ ফজলুর রহমান যখন সেই একই ভাষায় শহীদদের রক্তকে তুচ্ছতাচ্ছিল্য করেন, তখন প্রশ্ন ওঠে, বিএনপি কি তবে আওয়ামী লীগের বি টিম হিসেবে আত্মপ্রকাশ করছে? শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্ত্র বানিয়েছিলেন,
আর আজ বিএনপি তারাও কি সেই একই পুরনো অস্ত্রের ধার পরীক্ষা করছে? তারা ভুলে গেছেন যে ছাত্র জনতার রাজপথের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। তারা কিন্তু কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসেনি। তারা এসেছিল একটি নতুন বাংলাদেশ করতে, যেখানে বিভাজনের রাজনীতি থাকবে না। সময়টা 2026 সাল, স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের বহু পরে। এই নতুন প্রজন্মের কাছে রাজাকার বা মুক্তিযুদ্ধের চেতনা শুধু একটি রাজনৈতিক স্লোগান নয়। তাদের কাছে দেশপ্রেম মানে হলো অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান, জ্বালানি সংকট থেকে উত্তরণ এবং আইনের শাসন। অথচ সংসদে দাঁড়িয়ে ফজলুর রহমানরা যখন এখনও সেই পুরনো বাইনারি বা বিভাজন নিয়ে কামড়াকামড়ি করেন, তখন তার নতুন প্রজন্মের কাছে অত্যন্ত হাস্যকর এবং বিরক্তিকর মনে হয়। ফজলুর রহমান হয়তো বুঝতে পারছেন না তার এই পুরনো রাজনৈতিক খেলা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর পালস বুঝতে ব্যর্থ হচ্ছে। সাধারণ মানুষ চায় উন্নয়ন এবং স্থিতিশীলতা। তারা চায় এমন এক সংসদ যেখানে মানুষের অভাব অভিযোগ নিয়ে কথা হবে, যেখানে লুটপাট হওয়া অর্থের বিচার হবে। কিন্তু তার বদলে যখন সংসদের সস্তা ইমোশনাল গালিগালাজ চলে, তখন তা গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের আস্থা কমিয়ে দেয়। ফজলুর রহমানের এই দম্ভ কি তবে বিএনপির জন্য বুমেরাং হতে চলেছে? জাতীয় সংসদে বক্তব্য দিয়ে তোলপাড় সৃষ্টি করছেন বলে যারা প্রচার করছেন ফজলুর রহমানের নামে, এই ফজলুর রহমান সাহেব আদতে কোনো মুক্তিযোদ্ধাই ছিলেন না। এখন এই কথাগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে, তাহলে তার ব্যাপারে আমরা জেনে নেই যে তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন। যেমন আপনি ঘরে বসে বসে ভাবলেন যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি স্বাধীনতার সপক্ষের শক্তি। কিন্তু আমরা যাদেরকে মনে করি যে মুক্তিযোদ্ধা মানে যুদ্ধ করেছে, সশস্ত্র সংগ্রাম করেছে, মাঠে নেমে আন্দোলন করেছে, তাদেরকেই আমরা মনে করি যে তিনি মুক্তিযোদ্ধা। যেমন জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিপ্লবে যারা আহত হয়েছে, কিংবা যে কোনো উপায়ে তিনি মাঠে ময়দানে নেমেছেন, কথা বলেছেন, আমরা বলে থাকি জুলাই যোদ্ধা। কিন্তু এই কিশোরগঞ্জের আমাদের ফজলুর রহমান সাহেব কোথায় মুক্তিযোদ্ধা ছিলেন? তিনি কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। চ্যালেঞ্জ, তার কোনো এভিডেন্স নেই। তিনি ঘরে বসে ভাবুক মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলতে পারেন যে তিনি যুদ্ধ করেছেন। তাহলে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই। কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার, 71-এর ঘাতক দালাল মানে ঘাতক বইয়ের লেখক, 71-এর ঘাতক বইয়ের লেখক, কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার তিনি বলেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান মিথ্যাবাদী। তিনি সত্য কথা বলেন নাই, কারণ তিনি বলেছেন যে অষ্টাগ্রামের মধ্যে 2 জন ব্যক্তি কোম্পানি কমান্ডার ছিলেন। একজন হচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার, আরেকজন হচ্ছে অষ্টাগ্রামের মধ্যে ইটনার মাহবুব। এই 2 জন ব্যক্তি হচ্ছেন তৎকালীন সময়ের কোম্পানি কমান্ডার ছিলেন। তিনি বলছেন ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না, রাইফেল হাতে যুদ্ধও করেননি। 900 মুক্তিযোদ্ধাদের যে নেতৃত্ব দিয়েছেন ফজলুর রহমান দাবি করছেন, সেটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা কথা। তিনি কাউকে নেতৃত্ব দেননি, তিনি অস্ত্র হাতে নেননি, তিনি অস্ত্র নিয়ে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি। সে যে বলেছেন সে ব্যাংকারি ছিল, সাঁতরাইয়া গেছে, রক্ত দিছে, এর কোনোটাই ফজলুর রহমানের ক্ষেত্রে ঘটে নাই। কোনো ধরনের কোনো কার্যক্রম ঘটে নাই। তাহলে সেই লোক সংসদে দাঁড়িয়ে টেবিল থাপড়িয়ে জাতিকে মিথ্যা ইতিহাস স্বাধীনতার 54 বছর পরে দেওয়ার দুঃসাহস পায় কোত্থেকে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আজকের এটাই হচ্ছে বাংলাদেশের সমস্যা। ইতিহাস বিকৃতিকারী, শুধু তাই নয়, যারা তাকে নিয়ে লবণ চাপাচ্ছেন, মনে মনে ভাবছেন উনি তো আমার পক্ষেই বললো, উনি আপনার লোক না। উনি এ যাবৎকাল 3টে মার্কার নির্বাচন করছে। উনি আওয়ামী লীগ করছে, গামছা করছে, টেলিভিশন মার্কার নির্বাচন করছে এবং পরবর্তীতে ধানের শীষ, 4টা মার্কার নির্বাচন যে ব্যক্তি করেছে, সেই ব্যক্তি কোনোদিন আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ব্যক্তি নয়। আর আমরা যারা আগেও জিয়াউর রহমানকে সম্মান করেছি, এখনো সম্মান করি, শ্রদ্ধা করি, এবং আদর্শিক জায়গা থেকেই শুধুমাত্র ভিন্নতা, কিন্তু অন্য জায়গায় শ্রদ্ধা সম্মানের কোনো কমতি নেই। তারাই মূলত জাতীয়তাবাদ, ইসলামী ধর্মীয় মূল্যবোধের ধারক এবং বাহক। এই মানুষগুলোকে রিক্রুটমেন্ট করেছে কেউ না কেউ। এরা সত্যিকার অর্থে বাংলাদেশের মাটি ও মানুষের রিপ্রেজেন্ট করে না, এরা মুক্তিযুদ্ধকে বিক্রি করে। এরা বাংলাদেশের শুধুমাত্র 24শে জুলাইয়ের যে অভ্যুত্থান, গণ বিপ্লব, এই বিপ্লবটাকে বিতর্কিত করার জন্য কারো পক্ষ থেকে সেটেলমেন্টের জন্য এখানে এসেছেন, দাঁড়িয়েছেন এবং তিনি সেই কথা বলছেন। এই ভদ্রলোক কোনো অবস্থাতেই, আমি সে কারণে গতকালকে না, শুধু এর আগেও যতবার তার ব্যাপারে কথা বলেছি, সবসময় আমি সন্দেহ পোষণ করে বলেছি যে যারা যেটা না, সে সেইটাকে বেশি বুঝাইতে চায়। ও মুক্তিযুদ্ধে যদি সত্যিকার অর্থে অংশগ্রহণ করতেন এবং তিনি যদি সত্যিকার কোম্পানি কমান্ডার থাকতেন, 900 মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিতেন, তারপরে ব্যাংকারি ছিলেন, এটা যদি সঠিক হইতেন, রক্ত দিয়েছে সেটা যদি দেখা যায় তো সঠিক হয়েছেন, তাহলে তিনি সংসদে দাঁড়িয়ে চিল্লিয়ে বিল্লিয়ে উল্টো পাল্টা বক্তব্য দিতেন না। যেহেতু ভুয়া মুক্তিযোদ্ধা, কিংবা তিনি মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি, এতটুকু আমরা রেসপেক্ট করতে পারি। বাসায় বসে আমার দাদাও তো চিন্তা করতে পারে যে আমি মুক্তিযোদ্ধা, আমার খালুজান চিন্তা করতে পারে আমি মুক্তিযোদ্ধা, অনেকে মনে মনে বাতাসা খাইতে পারে আমি মুক্তিযোদ্ধা। উনি সেই রকম একজন মুক্তিযোদ্ধা, এর বাইরে ভিন্ন কিছু নয়।
কিন্তু তার চলনে, তার ভাবসাবে, তার কথাবার্তায় মনে হয় যেন সংসদে যারা বসে আছে সবাই হচ্ছে বাংলাদেশ বিরোধী, আর উনি একমাত্র বাংলাদেশের সপক্ষের শক্তি, উনি ছাড়া কেউ বোঝে না। এইসব ধান্দাবাজি বন্ধ করেন। বুড়া হইলে মানুষকে ভীমরুতিতে পায়, কিন্তু এর মানে এই নয় যে আপনি এই বর্তমান তরুণ প্রজন্মের যুব সমাজকে, এই জেনজিদেরকে উল্টাপাল্টা ইতিহাস শিখাবেন। এই ইতিহাস আমরা শেখার জন্য বসে নাই তো। যদি ভালো লাগে, আমি যে ভয়েসটা দিলাম, এই যে আমি ভিডিওটা দিলাম, লাইভ দিলাম, আপনারা কিশোরগঞ্জে গিয়ে কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দারকে জিজ্ঞেস করেন, তার ইন্টারভিউটা আবার নেন। এই ভিডিওটা ভাইরাল হয়েছে, দেখেন তিনি কি বলতে চাচ্ছেন। আবারও বলছি, 8টা গ্রামের মধ্যে 2 জন ব্যক্তি কোম্পানি কমান্ডার ছিলেন, মুক্তিযুদ্ধে ছিলেন। আরো কিন্তু ওই 2 জন ব্যক্তি কোম্পানি কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন ইটনার মাহবুব সাহেব, আর একজন হচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার। আর এই ফজলুর রহমান নিজের কোনো দল নাই, তার কোনো ব্যক্তিগত আদর্শ নাই। তার আদর্শ আওয়ামী লীগ, গামছা, টেলিভিশন, ধানের শীষ। এখন আপনি বুঝে নিতে পারেন কে আসল মুক্তিযোদ্ধা, কে নকল মুক্তিযোদ্ধা। আজকের এই সংসদে বিভাজনের রাজনীতিটা চালু করে দিয়ে মূলত তার ইচ্ছা হচ্ছে বাংলাদেশের, যাতে করে বিরোধী দল সরকারি দল যে একটি সুন্দর ইস্পাত দৃঢ় সম্পর্ক নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে গঠন করতে চায়, সেটাকে নস্যাৎ করতে চায়। আমি মনে করি এখনো এই বাংলাদেশে বিএনপি, জামাত সহ, এনসিপি সহ সকলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ এই দেশটা সবেমাত্র ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে, এখনই বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। হয়তো মতের ভিন্নতা থাকতে পারে, হয়তো চেয়ারের কারণে আপনি আমার সামনে বসবেন, আমি আপনার পিছনে বসবো, হতেই পারে। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশকে ভালো করে রোল করবে, চালাবে, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করতেই পারি। কিন্তু আপনাদের আশেপাশে যদি দালালরা এসে বসে যায়, তাহলে বুঝতে হবে এই সম্পর্ক নস্যাৎ করে ওদের মূল এজেন্ডা বাস্তবায়নের জন্য, আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্রকারীদেরকে ওরা কলে কৌশলে এখানে এস্টাবলিশ করবে। ওরা বারবার এস্টাবলিশ করতে চায় ওই শব্দটাই, যেই শব্দের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই যে শাহবাগীদের মরণ হয়েছে, শেষ হয়েছে, এই সেই যুদ্ধ, এই সেই 71, এই সেই চেতনা, এটাকেই আবার এস্টাবলিশ করাতে চায়। মানে যে এটা একটা এস্টাবলিশ এমন ভাবে করো যে হাসিনা যে এই কাজগুলো করেছিল সেটাও জায়েজ ছিল, তার মানে বিএনপিও জায়েজ কাজটাই করছে। তার মানে এটা একটা আপনার দায়িত্ব, এটা পালন করতে হবে। এই যে একটা সেন্স ক্রিয়েট করে দিচ্ছে, এটাই বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে, আমার কাছে মনে হচ্ছে অনৈক্যের বীজ বপন করছে। এই সেন্স ক্রিয়েট করার জন্য, এই দুষ্ট মুক্তিযোদ্ধাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি, জামাত, এনসিপি সহ সকল রাজনীতিবিদদেরকে। আমরা এখন আর পিছনে ফিরে যেতে চাই না, নতুন বাংলাদেশ গঠন করতে চাই, সামনের দিনগুলো মসৃণ করতে চাই, সুন্দর পথ চলতে চাই, সুন্দর নির্বাচন চাই, সুন্দর ডিবেট চাই। কিন্তু এখনো সংসদে, যেখানে প্রতি মুহূর্ত আমার এই সংসদে 1 মিনিটে 2 লক্ষ টাকার অর্ধেক ব্যয় হয়, একদিন একটা অধিবেশন থাকলে প্রায় 3 কোটি টাকার মতো খরচ হয়, সেই জায়গায় আপনারা যদি এখন এই সব বাচাল লোকদের, দুষ্ট লোকদের কথাগুলো রেকর্ড করেন, শুনান, জনগণকে বিভ্রান্ত করেন এবং অনৈক্য সৃষ্টি করেন, এই টাকা পয়সার আসলে জবাব কার কাছে দিবেন? এই আমাদের টাকা, আমাদের পয়সা, এই পয়সা আমাদেরকে উদ্ধার করতে হলে এখানে দেশ নিয়ে কথা বলতে হবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।